হ্যালো ভিউয়ার্স, ভাবুন তো ডাক্তার আপনাকে বলল আপনার শরীরে একটা ছোট্ট অপারেশন দরকার। অপারেশন হলো, জ্ঞান ফিরল আপনার, কিন্তু দেখলেন আপনাকে বদলে ফেলা হয়েছে চিরদিনের জন্য। আপনার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে। কোনো অসুস্থতার কারণে নয় কিন্তু, কারণ কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে আপনি উন্নত শ্রেণীর মানুষ নন। আপনার সন্তানও সেহেতু উন্নত শ্রেণীর মানুষ হবে না। এই ঘটনা কেবল নাৎসি জার্মানিতে নয়, এটা ঘটেছিল খোদ আমেরিকাতে। হাজার হাজার মানুষ এই ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছিল। গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, গরিব ইমিগ্রেন্ট, কম মেধাসম্পন্ন মানুষ এক ভয়ঙ্কর তত্ত্বের শিকার হয়েছিল তারা। নাম ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যা। একে আপনি ভালো জন্মের বিজ্ঞান বা অপবিজ্ঞান বলতেও পারেন। এক ভয়ঙ্কর পরিকল্পনা যার উদ্দেশ্য শ্রেষ্ঠ জাতি তথা মাস্টার রেস তৈরি করা। নিয়ন্ত্রণ করা হবে কারা সন্তান জন্ম দিতে পারবে আর কারা পারবে না। এমনটা শুনলেই আমরা ভাবি নাৎসি জার্মানির কথা, কিন্তু এর শেকড় আরো গভীরে, ভয়ানক গভীরে, আমেরিকার মাটিতে। এই ধারণার পেছনে অর্থ জুগিয়েছিল সে দেশের অর্থাৎ আমেরিকার সবচাইতে ধনী ব্যক্তিরা। সমর্থন করেছিল এক শ্রেণীর মেধাবীরা। কিন্তু কেন, কিভাবে? আজ আমরা উন্মোচন করব সেই লুকানো, শিউরে ওঠার মতো ইতিহাস। আমেরিকাতে ঘটে যাওয়া দুর্বলের বিরুদ্ধে সবলের যুদ্ধের ইতিহাস। এই ভদ্রলোকের নাম স্যার ফ্রান্সিস গ্যালটন। জন্ম 1882 সালে ইংল্যান্ডে। এই ভদ্রলোক চার্লস ডারউইনের আত্মীয়, হাফ কাজিন। তিনি সবকিছুকেই মাপতে চাইতেন, এমনকি মেধাকেও। গ্যালটন বিশ্বাস করতেন মানব সমাজ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বিষয়টিকে কৃত্রিমভাবে বাধা দিচ্ছে। যারা সেরা, দ্য বেস্ট, সবসময় তারা জিততেছে না, মাঝে মাঝে তারা হারতেছে। বিষয়টিকে তার চিন্তাধারা অনুযায়ী একটু বুঝিয়ে বলি। ধরুন, একটা খুব মেধাবী মেয়ে একটা বলদ টাইপের ছেলেকে বিয়ে করলো। দেখা গেল বাচ্চা কাচ্চা বোকাশোকা হয়েছে। অর্থাৎ এখানে মেধাবী আর কম মেধাবী মিলে কম মেধাবী প্রডিউস করতেছে। কিন্তু সবাই তো চায় মেধাবী হইতে, তাই না? আবার ধরুন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে টিকা দিয়ে দিয়ে অনেক দুর্বল বাচ্চা শৈশবকালে সারভাইভ করে যাচ্ছে, যারা হয়তো জন্মের পরই মারা যেত, কিন্তু তারা বেঁচে থাকতেছে যুগের পর যুগ। তো এসব বিষয়ে গ্যালটনের সমাধান কি ছিল জানেন? সমাধান হলো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়া। মানব জাতির উন্নতি ঘটাতে হবে, এই ছিল তাদের প্ল্যান। তিনি এই ধারণার নাম দিয়েছিলেন ইউজেনিক্স। এটা মূলত সিলেক্টিভ ব্রিডিং। গরু, ছাগল বা হাঁস মুরগির ক্ষেত্রে যেমনটি মানুষ করে থাকে, গ্যালটনের প্ল্যান ছিল সেভাবেই সুপিরিয়র রেস তৈরি করা। একটি ধাপ হলো পজিটিভ ইউজেনিক্স, অর্থাৎ যোগ্যদের বেশি সন্তান নিতে উৎসাহিত করা। যোগ্য বলতে তিনি বোঝাচ্ছেন মেধাবী, বুদ্ধিমান, বড়লোক, সুন্দর, সুদর্শন, লম্বা চওড়া অথবা সুঠামদেহী, এসব ক্যাটাগরির মানুষদেরকে। আরেকটি ধাপ হলো নেগেটিভ ইউজেনিক্স, অর্থাৎ যারা অযোগ্য তাদের বংশবৃদ্ধি করতে না দেয়া, অর্থাৎ শারীরিকভাবে দুর্বল, আনফিট, বুদ্ধিশুদ্ধি কম, গরিব, আর না হলে ইমোরাল, এই টাইপের লোকজন ছিল তার হিসাবে অযোগ্যদের ক্যাটাগরিতে। ইউজেনিক্সের এই ধারণাকে সমাজে অ্যাকসেপ্টেবল করার জন্য প্রথমে ভয় ছড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ জাতির অবক্ষয় হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি সাদা রেস ধ্বংস হয়ে যেতে পারে, এসব বলে বলে। শিল্পায়নের সেই যুগে আমেরিকাতে হচ্ছিল অভিবাসন, অর্থাৎ আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা থেকে ইমিগ্রেন্টরা আসতেছিল, যার ফলে অন্যরকম দেখতে মানুষদের ভয় সমাজে তৈরি হচ্ছিল সাদাদের মনে। আর সেটার সুযোগ নিয়ে গ্যালটনের মতো পাজি লোকজন বর্ণবাদ আর কুসংস্কারকে বৈজ্ঞানিক মুখোশ পরিয়ে নাম দিলেন ইউজেনিক্স। ইউজেনিক্স আমেরিকায় উর্বর জমি খুঁজে পেল। এর কেন্দ্রবিন্দু কোল্ড স্প্রিং হারবার, নিউ ইয়র্কের ইউজেনিক্স রেকর্ড অফিস, ইআরও। এই ইআরও এর লিডারশিপে ছিলেন জীববিজ্ঞানী চার্লস ড্যাভেনপোর্ট। ভদ্রলোক কিন্তু হার্ভার্ড এডুকেটেড। পশু প্রজনন নীতি মানুষের উপরে প্রয়োগ করতে চাইতেন তিনি। তার ডানহাত ছিল হ্যারি ল্যাফলিং, স্কুল পাস, ইউজেনিক বিশেষজ্ঞ। তাদের লক্ষ্য আমেরিকার পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা। দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন, আবার অপরাধ প্রবণতা আছে এমন সব মানুষ, এমনকি সমুদ্রের প্রতি যাদের ভালোবাসা বেশি, এমন বৈশিষ্ট্যের মানুষগুলোকে খুঁজে 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 বের করা।
এবং তাদের বংশরেখা বা চার্ট তৈরি করা, অর্থাৎ তার বাবা, দাদা, দাদার বাবা এসব কারা কারা ছিল সেটার একটা চার্ট বানানো। প্রমাণ করা যে এইসব বৈশিষ্ট্য চোখের রং বা চুলের রঙের মতোই বংশগতভাবে আসে। ব্যবহার করা হতো ত্রুটিপূর্ণ পদ্ধতি, পক্ষপাতদুষ্ট ডাটা। এই অপবিজ্ঞান রীতিমতো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্টে পরিণত হয়েছিল আমেরিকায়। আবার এর পেছনে অর্থজগত আমেরিকার সবচেয়ে বড় বড় ধনকুবেরা, কার্নেগি ইনস্টিটিউট, রকফেলার ফাউন্ডেশন, রেল টাইকুন হ্যারিম্যানের সম্পদ, লক্ষ লক্ষ ডলার ঢালা হতো এই ইউজেনিক্স মতবাদের পেছনে। ইউজেনিক্স পেয়েছিল বৈধতা আর ক্ষমতা। অনুসন্ধানী সাংবাদিক এডউইন ব্ল্যাক তার ওয়ার এগেনস্ট দ্য উইক বইতে এই গভীর আর্থিক সংশ্লিষ্টতার গোমর ফাঁস করেছিলেন। তিনি বলেছিলেন, এই ধনুকুবদের সমর্থন ছাড়া ইউজেনিক্স অজ্ঞদের প্রলাপ হয়ে থেকে যেত। বিশ্ববিদ্যালয়গুলোতে ইউজেনিক্স পড়ানো হতো। 1928 সালের দিকে 376টি কোর্স চালু ছিল ইউজেনিক্সের উপরে আমেরিকার নামি দামি সব বিশ্ববিদ্যালয়গুলোতে। আমেরিকান ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো এর প্রচার করত। প্রচারেই প্রসার, এটি হয়ে উঠল মূলধারার বিজ্ঞান। অর্থের জোরে ইউজেনিক্সবাদীরা আমেরিকাকে নতুন করে সাজাতে আইন প্রণয়নের জন্য চাপ সৃষ্টি করলেন। সবচাইতে নৃশংস হাতিয়ার জোরপূর্বক বন্ধাকরণ। আমেরিকার ইন্ডিয়ানা স্টেটে প্রথম ইউজেনিক্স আইন পাশ হয় 1960 সালে। হ্যারি ল্যাফলিন মডেল ইউজেনিক্যাল স্টেরিলাইজেশন ল তৈরি করেন, যা অনেক রাজ্যে প্রয়োগ শুরু হয়। লক্ষ্যবস্তু দুর্বল চিত্র, গরিব, প্রতিবন্ধী, অপরাধী বা প্রায়শই সংখ্যালঘু জনগোষ্ঠী। 60,000-এর বেশি আমেরিকানকে বন্ধাকরণ করা হয়েছিল, প্রায়শই তাদের সম্মতি ছাড়াই, কখনো অজান্তেই। ক্যালিফোর্নিয়াতে 20,000 মানুষকে বন্ধা করা হয়। এখন দৃশ্যপটে আবির্ভূত হলেন ক্যারি বাক। মেয়েটির জন্ম আমেরিকার ভার্জিনিয়াতে 1906 সালে, একেবারে গরিব পরিবারে। ক্যারি যখন একেবারেই ছোট তখন তার মাকে ত্যাগ করে তার বাবা চলে যায় অন্য কোথাও। জন্মের পরেই ক্যারিকে এজন্য দত্তক দিয়ে দেওয়া হয়। স্কুলে ভর্তি হয়েছিলেন ক্যারি, ছিল এভারেজ স্টুডেন্ট। ক্যারি যখন ক্লাস 6-এ পড়ে তখন তার পালক মা বাবা তার স্কুল বন্ধ করে দেয়, বাড়ির গৃহস্থলীয় কাজে লাগিয়ে দেয় ক্যারিকে। 1923 সালে ক্যারির বয়স যখন 17, ক্যারির পালক বাবার ভাইপো বেড়াতে আসে ক্যারিদের বাসায়। একদিন সুযোগ পেয়ে সেই লোক রেপ করে ক্যারিকে। ক্যারির পেটে বাচ্চাও আসে, একটি মেয়ে হয় ক্যারির। কিন্তু ক্যারি তো অবিবাহিত, তার উপরে এসেছে বাচ্চা। সমাজের কটুকথার ভয়ে পালক বাপ মা তখন ক্যারির বাচ্চাটাকে নিজেদের কাছে রেখে দেয় আর ক্যারিকে ফিবল মাইন্ডেড ট্যাগ দিয়ে ভর্তি করিয়ে দেয় ভার্জিনিয়া কলোনি ফর এপিলেপটিক্স অ্যান্ড ফিবল মাইন্ডেড নামক কাইন্ড অফ মানসিক হাসপাতালে। ফিবল মাইন্ডেড একটি অবমাননাকর শব্দ। এটি সে সময় কেবল বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদেরই নয়, দরিদ্র, অশিক্ষিত এবং সমাজের প্রান্তিক ব্যক্তিদেরও বর্ণনা করতে ব্যবহার করা হতো। ওই যে আমরা যেমন গালি দিই না, এই গাধার বাচ্চা, এই তোর মাথায় কিছু নাই, এইভাবে বলে গালি দিই না, ওরকম। নিহতের কি পরিহাস, সেই হাসপাতালে ক্যারির জন্মদাত্রী মাও ভর্তি হয়েছিলেন। ছবিতে ক্যারির পাশে বসা এই মহিলাই তার বায়োলজিক্যাল মাদার। 1924 সালে ক্যারি যখন ওই মেন্টাল হাসপাতালে, তখন ভার্জিনিয়াতে ইউজেনিক্যাল স্টেরিলাইজেশন অ্যাক্ট পাশ হয়। ক্যারির দুর্ভাগ্য, ভার্জিনিয়ার এই বন্ধাকরণ আইনের প্রথম টেস্ট কেস ছিলেন তিনি। ক্যারির মা এবং ক্যারির নিজের যে ছোট শিশু কন্যা, এদেরকে ক্যারির মতোই ফিবল মাইন্ডেড হিসেবে কোর্টে প্রমাণ করা হয়। অথচ ক্যারির মেয়ে কিন্তু এভারেজ স্টুডেন্ট ছিল, ক্যারি নিজেও এভারেজ স্টুডেন্ট ছিল। যাই হোক, মার্কিন সুপ্রিম কোর্ট তার বন্ধাকরণ অনুমোদন করে। 8-1 ভোটে রায় দেওয়া হয়। বিচারপতি অলিভার ওয়েলডেল হোমস জুনিয়র হিমশীতল উক্তি দিয়েছিলেন, 3 প্রজন্ম নির্বোধ হলেই যথেষ্ট বন্ধা করো। তিনি যুক্তি দেন, যারা বেঁচে থেকে রাষ্ট্র ও জাতির শক্তি ক্ষয় করতেছে তাদের কাছ থেকে এই ছোট্ট ত্যাগটুকু দাবি তো করাই যায়, অর্থাৎ তুমি বন্ধা হয়ে যাও। বাগস ভার্সেস বেল নামক এই কেসের রায়ে দেশব্যাপী বন্ধাকরণের দরজা খুলে যায়, আমেরিকাতে। আমেরিকা সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর 2 ডজনের বেশি মার্কিন রাজ্যগুলোতে একই ধরনের আইন কার্যকর করা শুরু হয়। ক্যারিকে বন্ধা করা হয়েছিল 19 অক্টোবর 1927 সালে, সুপ্রিম কোর্টের রায়ের 5 মাসের ভেতরে। ভার্জিনিয়ার এই স্টেরিলাইজেশন আইন পরবর্তীতে হিটলারের নাৎসি জার্মানিতে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। 1933 সালে হিটলার জার্মানিতে পাশ করেন ল ফর দ্য প্রিভেনশন অফ অফস্প্রিং উইথ হেরিডিটারি ডিজিজ এবং পরবর্তীতে অ্যাকশন T4 অর্ডার জারি করে রেশিয়াল হাইজিন বাস্তবায়ন করা শুরু করেন তিনি। অর্থাৎ বংশগত রোগ যাদের আছে তাদেরকে আর বংশবৃদ্ধি করতে দেওয়া হবে না।
ইউজেনিক্সবাদীরা ভয় পেয়েছিল যে পূর্ব ইউরোপ এবং এশিয়া থেকে আসা ইনফিরিয়র ইমিগ্রেন্টরা আমেরিকাকে ভাসিয়ে দেবে। হ্যারি ল্যাফলিং মার্কিন কংগ্রেসের সামনে বায়াস তথ্যপত্র উপস্থাপন করেন এবং একটি আইন পাশ করিয়ে নেন 1924 সালের জনসন রিড অ্যাক্ট, যার মাধ্যমে 34 বছর আগের অর্থাৎ সেই 1890 সালের আদমশুমারির ভিত্তিতে বর্ণবাদী ন্যাশনাল অরিজিনস কোটা চালু করা হয়। এই আইনটি উত্তর এবং পশ্চিম ইউরোপ থেকে আগত ইমিগ্রেন্টদের জন্য সুবিধাজনক ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত বা আনডিজায়ারেবল অংশ থেকে আসা অভিবাসন মারাত্মকভাবে কমিয়ে ফেলা হলো। আর এই অনাকাঙ্ক্ষিত অঞ্চলগুলো কোনগুলো? সমস্ত এশিয়া এবং আফ্রিকা। সোজা বাংলায় সাদা চামড়ার ডমিনেন্স এবং হোমোজিনিটি রক্ষা করাই ছিল উদ্দেশ্য। হাল আমলের রাইট উইং মার্কিন পলিটিশিয়ানদের অভিবাসন নীতির সাথে সেই আমলের ওইসব আইনের মিল পাচ্ছেন তো? জাতিগত বিশুদ্ধতা অর্থাৎ রেশিয়াল পিউরিটি নিশ্চিত করতে ইউজেনিক্সবাদীরা ইন্টাররেশিয়াল বিয়ে বন্ধ করার জন্য নানান আইনকানুন পাশ করা শুরু করে। যেমন ভার্জিনিয়াতে 1924 সালে রেশিয়াল ইন্টিগ্রিটি অ্যাক্ট পাশ করা হয়। এটা ইউজ করে ইন্টাররেশিয়াল বিয়ে অর্থাৎ সাদা কালোর বিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়। আমেরিকাতে ইউজেনিক্সবাদীরা যা শুরু করেছিল সেই একই কার্যক্রম আরো প্রকটভাবে শুরু করে নাৎসি জার্মানি। হিটলার নিজে তার মাইন ক্যাম্প বইতে আমেরিকার এসব কাজের প্রশংসা করেছিলেন। জার্মানির নাৎসিরা আমেরিকার জিম ক্রো ল খুব পছন্দ করত। জিম ক্রো ল কোনো একটি আইন নয়, বরং আমেরিকার দক্ষিণের স্টেটগুলোতে পাশ হওয়া রেশিয়াল সেগ্রিগেশনের সাথে সংশ্লিষ্ট নানাবিধ আইন, অর্থাৎ সাদা এবং কালোদের জন্য সেপারেট স্কুল, সেপারেট হাসপাতাল, এসব। আমেরিকাতে সর্বশেষ জিম ক্রো ল ওভারটার্ন করা হয়েছিল 1965 সালে, অর্থাৎ বেশি দিন আগে না। যাই হোক, হ্যারি ল্যাফলিনের মডেল ল নাৎসিদের 1933 সালের বংশগত রোগে আক্রান্ত সন্তান প্রতিরোধ আইনকে প্রভাবিত করেছিল। এই নাৎসি আইনের ফলে জার্মানিতে 4 লক্ষ মানুষকে জোরপূর্বক বন্ধ্যাকরণ করা হয়েছিল। আমেরিকার ধনকুব জন ডি রকফেলারের রকফেলার ফাউন্ডেশন, বার্লিনের কাইজার উইলহেম ইনস্টিটিউট অব অ্যানথ্রোপোলজি, হিউম্যান হেরিডিটি অ্যান্ড ইউজেনিক্সকে প্রচুর অর্থায়ন করেছিল। এটি ছিল নাৎসিদের একটি প্রধান গবেষণা কেন্দ্র এই সংশ্লিষ্ট বিষয়ে। আমেরিকান এবং জার্মান ইউজেনিক্সবাদীদের কোলাবোরেশন ছিল। ল্যাফলিন 1936 সালে নাৎসি জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে রেস হাইজিন এবং জাতিগত স্বাস্থ্যবিধিতে তার করা কাজের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পর্যন্ত পেয়েছিলেন। ইউরোপ আর আমেরিকায় এসব ইউজেনিক্সবাদীদের অপবিজ্ঞানের শিকার হয়ে ধ্বংস হয়েছিল বহু অসহায় মানুষের জীবন এবং স্বপ্ন। ওই যে বলেছিলাম ক্যারিব্যাকের কথা, ক্যারিব্যাক কিন্তু নির্বোধ ছিলেন না। তিনি তো ছিলেন একজন গড়পড়তার ছাত্রী। 21 বছর বয়সে বন্ধ্যাকরণ করা হয়েছিল তাকে। ওই ক্যারিব্যাক কিন্তু পরে বিয়ে করেছিলেন, শান্ত জীবনযাপনও করেছিলেন। আফসোস করতেন আর সন্তান ধারণ করতে পারেননি বলে। ক্যারিব্যাকের এক বোন ছিল ডরিস ব্যাক, তাকেও বন্ধ্যাকরণ করা হয়েছিল। তিনি ভেবেছিলেন অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হচ্ছে, কিন্তু তার ভেতরেই ওইটাও করে দিয়েছিল। আবার ধরুন রেলফ বোনদের কাহিনী, ম্যারি এলিস এবং মিনি রেলফের কাহিনী। অ্যালাবামার 2 কৃষ্ণাঙ্গ কিশোরী বোন, 12 এবং 14 বছর বয়সে তাদেরকে বন্ধ্যাকরণ করা হয়েছিল। 1973 সালে আমেরিকার অ্যালাবামার একটি ফেডারেলি ফান্ডেড ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে তাদের অর্থাৎ এই 2 বোনের নিরক্ষর মাকে ধোঁকা দিয়ে সম্মতিপত্রে সই করানো হয়েছিল। পরে তাদের ঘটনা নিয়ে মামলা হয়। সেই মামলায় ফাঁস হয় রাষ্ট্রীয় অর্থে গোপনে চলতে থাকা দুর্বল গরিব মানুষদেরকে এইভাবে ব্যাপক বন্ধ্যাকরণের কর্মসূচির বিষয়। এই হলো এই 2 বোনের বয়সকালের ছবি। এ তো গেল গরিব মানুষ, এবার বড় লোকদের কথা বলি। ধরুন অ্যান কুপার হিউইটের কথা। ভয়ঙ্কর কাহিনী তার। অ্যান কুপার হিউইটের বাবা পিটার হিউইট ছিলেন মার্কারি ভ্যাপার ল্যাম্পের প্রথম উদ্ভাবক। 1921 সালে পিটার হিউইট মারা যাওয়ার আগে সমুদয় সম্পত্তি 3 ভাগ করে 2 ভাগ লিখে দেন মেয়ে অ্যান কুপার হিউইটের নামে, আর 1 ভাগ লিখে দেন ওই মেয়ের মা অর্থাৎ তার বউয়ের নামে। তবে উইলে লেখা ছিল যদি এই মেয়ে মারা যায় এবং এই মেয়ের কোনো সন্তান জীবিত পৃথিবীতে না থাকে, তাহলে মেয়ের সম্পত্তি ট্রান্সফার হয়ে যাবে মেয়ের মায়ের নামে। বুঝেছেন তো বিষয়টি? 1921 সালে বাবা পিটার হিউইট যখন মারা যায়, তখন মেয়ে অ্যান হিউইটের বয়স ছিল মাত্র 7 বছর। 1935 সালে অ্যান হিউইটের বয়স হয়ে গেল 21 বছর। তখন তাকে হসপিটালাইজ করা হলো অ্যাপেন্ডিসাইটিসের জন্য। অপারেশন করতে হবে। তো এই অপারেশনের সময় অ্যান হিউইটের আপন মা ডাক্তারদেরকে এসে বলে অ্যান হিউইট ফিবল মাইন্ডেড, সুতরাং তাকে বন্ধা করে দিন। অর্থবিত্ত দিয়ে তিনি ডাক্তারদের রাজি করান। চিন্তা করেন অবস্থা, সম্পত্তির লোভে মা নিজের মেয়েকে বন্ধা করে দিচ্ছে। অপারেশন হলো। সুস্থ হয়ে অ্যান হিউইট যখন জানতে পারলেন তার সাথে কি করা হয়েছে, তখন তার আর কিছুই করার ছিল না।
কোর্টে মামলা করা হলো। কিন্তু সে সময় ক্যালিফোর্নিয়াতে ইনভলেন্টারি স্টেরিলাইজেশন অব দ্য ফিবল মাইন্ডেড সম্পূর্ণ লিগ্যাল ছিল। যেখানে নিজের মা সাক্ষ্য দিচ্ছে মেয়ের বোধবুদ্ধি কম, সেখানে চিল্লাপাল্লা করে আর কি হবে বলুন। অ্যান হিউটের হাতে মাত্র $1.5 লাখ ধরিয়ে দিয়ে এই মামলাটি সেটেল করা হলো। এই মামলায় অ্যান হিউট যদিও হারে, এই ভয়াবহ ইউজেনিক্স আইনের মিসইউজের বিষয়টি সারা আমেরিকাতে ব্যাপক আলোচিত হয়। খোদ 1970-এর দশক জুড়ে আমেরিকাতে নেটিভ ইন্ডিয়ান নারীদেরকে কৌশলে বন্ধ করার ঘটনা ঘটেছিল। অন্য অপারেশন চলাকালে ডাক্তারেরা তাদের বন্ধ করে দিত। পিবিএস এর ওয়েবসাইটে গিয়ে আনওয়ান্টেড স্টেরিলাইজেশন অ্যান্ড ইউজেনিক্স প্রোগ্রাম ইন দ্য ইউনাইটেড স্টেটস শিরোনামে রিপোর্ট পড়লে এসবের ইন ডিটেলস আপনি জানতে পারবেন। ক্যালিফোর্নিয়া আর পুয়ের্তো রিকোর ল্যাটিনা নারীরা, মানসিক রোগী, প্রতিবন্ধী, গরিব অভিবাসী, যাদেরকে অযোগ্য বা ফিবল মাইন্ডেড মনে করা হতো তাদেরকেই টার্গেট করা হতো। এমনকি অ্যাপোলেচিয়ান বাদামি চুলের মানুষদেরও নিশানা করা হয়েছিল। এখন এসব নিয়ে প্রতিরোধও কিন্তু শুরু হয়। ক্যাথলিক চার্চ এই বন্ধকরণ আইনের বিরুদ্ধে লবি করতে শুরু করে। কিছু জিন বিজ্ঞানী এই ইউজেনিক্সের মতো ত্রুটিপূর্ণ বিজ্ঞান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল, কিন্তু শক্তিশালী ইউজেনিক্স যন্ত্রের সামনে তাদের কণ্ঠস্বর প্রায়শই চাপা পড়ে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউজেনিক্স আর বর্ণবাদের চূড়ান্ত ভয়াবহতা উন্মোচন করে দেয় নাৎসি ডেথ ক্যাম্পে। মূলধারার ইউজেনিক্স ডিসক্রেডিটেড এবং অসম্মানিত হয়। আমেরিকাতে ইউজেনিক্স রেকর্ড অফিস ইআরও 1939 সালে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ধারণাটি তো টিকে ছিল। আমেরিকায় কয়েক দশক ধরে বন্ধাকরণ চলতে থাকে সংখ্যালঘুদের উদ্দেশ্য করে। ওদিকে বিজ্ঞানীরা ইউজেনিক্সের বিরুদ্ধে সোচ্চার হয়, জিন তত্ত্বের উন্নতি হয়। বিজ্ঞানীরা বুঝতে পারেন মানুষের বৈশিষ্ট্য ইউজেনিক্সবাদীদের দাবির চেয়ে অনেক অনেক জটিল বিষয়। কার্নেগির মতো প্রতিষ্ঠানগুলো তখন ক্ষমা চায়। কিছু রাজ্যে বেঁচে থাকা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল, কিন্তু অনেক মানুষ তাদের সাথে হওয়া অন্যায়ের কোনো ন্যায় বিচার পাননি। ইউজেনিক্সের ভূত আজও এই পৃথিবীতে আছে। অন্যদের চেয়ে নিজেকে সুপিরিয়র রেস ভাবার প্রবণতা আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখা যায়। আবার ভবিষ্যতে হয়তো জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে মানুষ মন মতো বাচ্চা জন্ম দেবে। বাচ্চার বৈশিষ্ট্য নির্ধারিত হবে বাচ্চা জন্মের আগে। ব্যক্তিগত পছন্দের মাধ্যমে হয়তো নতুন ইউজেনিক্স তৈরি হবে। লন্ডনের ল্যাব থেকে আমেরিকার প্রতিষ্ঠান পর্যন্ত ধনীদের অর্থে পুষ্টে আদালত দ্বারা বৈধ হয়ে ইউজেনিক্সের দীর্ঘ কালো ছায়া ফেলেছিল গোটা আমেরিকা জুড়ে। এটা শুধু ফুল বিজ্ঞানী ছিল না, এটা ছিল ঘৃণাকে অস্ত্রে পরিণত করার একটি মাধ্যম। এই ইতিহাস মনে রাখা অত্যন্ত জরুরি। জৈবিক শ্রেষ্ঠত্বের দাবিকে আমাদের প্রশ্ন করতে হবে। নিশ্চিত করতে হবে বিজ্ঞান যেন মানবতার সেবা করে, কুসংস্কারের নয়। আইনস্টাইনের ছেলে আইনস্টাইন হয় না, রবীন্দ্রনাথের ছেলেও রবীন্দ্রনাথ হয়নি। জ্ঞানীগুণী লোকের ছেলে মেয়ে বা নাতিপুতি গুণী হতেও পারে, আবার নাও পারে। 2025 সালের মে মাসে এই ভিডিওটি বানাচ্ছি। পৃথিবীতে এই মুহূর্তে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ইলন মাস্কের জ্ঞাত সন্তান সংখ্যা 14টি। 4 জন আলাদা আলাদা মহিলার গর্ভে জন্মেছে তার 14 সন্তান। ইলন মাস্ক মনে করেন যেহেতু আমেরিকাতে সাদা চামড়ার মানুষের ভেতরে বার্থ রেট কমে যাচ্ছে, সেহেতু দুনিয়া ধ্বংসের আগে বেশি বেশি উন্নত জ্ঞান বুদ্ধি সম্পন্ন অর্থাৎ তার মতো মানুষজন জন্ম দিতে হবে পৃথিবীকে বাঁচাতে। দুনিয়া ধ্বংসের আগে এসব উন্নত মানুষদের কিছু অংশ মঙ্গল গ্রহে পাঠিয়ে মানব জাতিকে রক্ষা করতে হবে। এসব আমি বানিয়ে বানিয়ে বলছি না ভাই, আপনি ভ্যানিটি ফেয়ারের এই আর্টিকেলটা পড়লেই বুঝবেন। যেমন কিছুদিন আগে ইলন মাস্ক খুঁজে খুঁজে জাপানের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাছে নিজের স্পাম পাঠিয়েছে, যাতে সেই মহিলার পেটে ইলন মাস্কের বাচ্চা হয়। বিশ্বাস না হলে দেখুন, গুগল করলেই পাবেন। তার যে কত বাচ্চা কাচ্চা বাস্তবে আছে, আমার মনে হয় কদিন পর সে নিজেও হিসাব করতে পারবে না। সে স্পাম ডোনেট করতেছে জায়গায় জায়গায়, মেয়েদের অর্থবিত্ত দিচ্ছে তার বাচ্চার মা হওয়ার জন্য। বিশ্বাস না হলে দেখুন। একটা বিষয় ক্লিয়ার করি, আমি বলছি না ইলন মাস্ক হালামলের ইউজেনিক্সবাদী। তিনি তেমন হতেও পারেন, নাও পারেন, তার অর্থবিত্ত আছে। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন তিনি। তিনি যদি দুনিয়া জুড়ে হাজারখানেক বাচ্চা জন্ম দেয়, তাতে কারোরই কিছু আসে যাবে না, কিন্তু তার বাচ্চা তারই মতো বুদ্ধিজীবী হবে এমনটা যদি সে আশা করে, তাহলে হয়তো তাকে হতাশ হতে হবে। কারণ তার নিজের বাপ দাদাও তার মতো ছিল না। অতীত কথা বলে, আমরা কেউ শুনি, কেউ শুনি না, কেউ পাত্তা দিই না। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।